এই সাবধান, হাতি হাতি। আগের দিনের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম রাজা ভাত খাওয়া মিউজিয়াম এবং বাটারফ্লাই পার্ক, এবং বলেছিলাম এই দুটো দেখে এসে আমরা হোমস্টেতে ব্যাক করি, হোমস্টেতে লাঞ্চ কমপ্লিট করি এবং তারপর আমরা রওনা দিই সাফারির উদ্দেশ্যে। তো এখন আমরা চলেছি জয়ন্তী ফরেস্টে সাফারি করতে। তো জয়ন্তী ফরেস্টে ঢোকার মুখে একটা চেক পয়েন্ট আছে, সেই চেক পয়েন্টে আমাদের আইডি কার্ড দেখাতে হয়, এন্ট্রি টাইম লিখতে হয়, এগুলো লেখার পর তবেই জঙ্গলে আমরা প্রবেশ করতে পারি। সেই চেকিং পয়েন্ট থেকে আরও 5 কিলোমিটার জঙ্গলে যেতে হয়। সেই জঙ্গলে একটা সাফারি পয়েন্ট আছে, সেই পয়েন্টে গেলে তবেই জিপ পাওয়া যায় সাফারির জন্যে। তো আমরা এখন যাচ্ছি সেই জিপ সাফারি পয়েন্টের উদ্দেশ্যে। এই গাড়ি আমাদের হোমস্টের দাদাই ঠিক করে দিয়েছিল। এখান থেকে টোকেন নেওয়া হলো, এই হচ্ছে রেড চার্ট। তো আমরা এখান থেকে কোর সাফারি করব আর মহাকাল রুট করব। 3350 টোটাল হচ্ছে একটা 6 সিটারের জন্যে। তো এরপর আমাদের গাড়ি এদিকে আছে, আমরা যাব। তো আমরা এখন আমাদের সাফারির গাড়িতে উঠে পড়েছি। আমাদের গাড়ি রওনাও হয়ে গেছে। এক্ষেত্রে বলে রাখি, আমরা শুধু একা সাফারি করিনি, আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি ছিল। তার ফলে যে টাকাটা আমাদের লেগেছে সেটা ডিভাইডেড হয়ে গেছে দুটো ভাগে। তো আমাদের একটু কম কস্টেই আমরা সাফারি করতে পেরেছি। এই যে দেখছেন চেকপোস্ট, এই চেকপোস্টে আমাদের পারমিশন দেখিয়ে তবেই ঢুকতে হলো জয়ন্তী রিভার বেডে। আর এই যে রিভার বেড, এটা কিন্তু জয়ন্তী রিভার বেড। নর্থ বেঙ্গলে আমি আগেই বলেছি, এই সিজনটায় অর্থাৎ এপ্রিল মাসে এবং মার্চ মাসে কোনো রিভারে কিন্তু জল থাকে না। তো আমাদের গাড়ি এখন চলেছে জয়ন্তী রিভার বেডের ওপর দিয়ে। তো আমি আগেই বলেছি, আমরা সাফারি করব দুটো জায়গায়, একটা হচ্ছে ছোট মহাকাল এবং আরেকটা হচ্ছে জয়ন্তী ফরেস্টে। এখন আমরা বলি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখন প্রথমে যাচ্ছি ছোট মহাকাল দর্শন করতে, তারপরে আমরা যাব জয়ন্তী ফরেস্টে সাফারি করতে। জয়ন্তী রিভার শুকিয়ে গেলেও বেশ কিছু জায়গায় জলের ফ্লো আছে। এই যে আমরা জয়ন্তী রিভারের জলের ফ্লোটা ক্রস করলাম। বেশ খানিকটা রাস্তা যাওয়ার পর আমরা এখন এসে গেছি কার পার্কিংয়ের জায়গায়। অর্থাৎ এরপর আর গাড়ি যাবে না, বাকি রাস্তাটা আমাদের হেঁটেই যেতে হবে ছোট মহাকালে। কার পার্কিংয়ের জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আমরা এখন চলেছি ছোট মহাকালের উদ্দেশ্যে। আর সামনে যাচ্ছে আমাদের গাইড। কোন সময় এখানে এই যে ওই মহাশিবরাত্রিতে এখানে 6-7 লাখ লোক আছে জল ঢালতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা, থাকা খাওয়া ভুটান গভর্নমেন্ট এবং ইন্ডিয়ার গভর্নমেন্ট যৌথভাবে এই সময় এই ভান্ডারাগুলো বা খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো এরা করে থাকে। সেক্ষেত্রে অনেক সময় এদেরকে দেখছে যারা ভুটানি, এরা ইন্ডিয়ান টুরিস্ট বলতে গেলে এরা বক্সা বোর্ডে, হ্যাঁ, এদের তো ওইসব বলতে গেলে পুরোটাই তো আমাদের ট্যুরিজমের উপরেই ডিপেন্ডেন্ট। অত লোকজন আসেন বলে ওনারা কী করেন এই সময় ওই টি স্টলগুলো দেন, হ্যাঁ, মোমো ম্যাগি এসব বিক্রি করে তাদের জীবিকা। তো সেক্ষেত্রে এই কিছুদিন এই আরও এই আপনার হয়তো বৈশাখের মাস পর্যন্ত থাকবে হয়তো। এইটা হচ্ছে মহাকালের ছোট মহাকালের রাস্তা, আর এটা হচ্ছে জয়ন্তী রিভার।
এরকম একটা সুন্দর কাঠের সাঁকো, ওয়াও। ন্যাচারাল সাঁকো। যাই হোক, আমরা ব্রিজ ক্রস করলাম করে এরপর এই রাস্তায় যাচ্ছি ছোট মহাকালে। এইদিকে জয়ন্তী রিভার ফ্লো হচ্ছে। আমরা এখন ভুটানে আছি। ও, আমরা কিন্তু এখন ভুটানে আছি, ছোট মহাকালটা ভুটানে। আপনারা শুনলেন একটু আগে আমাদের গাইড দাদা বলছিল শিবরাত্রির দিন এখানে প্রচুর ভিড় হয়, লাখ লাখ লোক আসে শিবের মাথায় জল ঢালতে। তাই জন্যে এইখানে তখন অস্থায়ী কিছু চায়ের দোকান, টি স্টলগুলো গড়ে ওঠে। বাকি সময়ে একটা দুটো দোকান থাকে, বাকি টি স্টলগুলো আর থাকে না। এইখান থেকেই তখন লাইন শুরু হয় ছোট মহাকালের উদ্দেশ্যে। আজকে তো আমরা ফাঁকা দেখছি, কিন্তু মহাশিবরাত্রির দিনে এইখান থেকেই লাইন শুরু হয় মহাকালের উদ্দেশ্যে যাত্রার জন্যে। এইটা হচ্ছে ছোট মহাকাল যাওয়ার গেট। এই সিঁড়ি দিয়েই যেতে হয় ওপরে। ওপরে আছে, পাহাড়ের ওপরে আছে ছোট মহাকালের মন্দির। তবে এই প্রসঙ্গে বলবো, ছোট মহাকাল যাত্রার যে রাস্তা সেটা কিন্তু যথেষ্ট ভালো, মোটেই খারাপ নয়, যে কেউ ইজিলি করতে পারবে। নিচে জয়ন্তী রিভারের ফ্লো, ওয়াও। আর এরকম সরু রাস্তা, তাই হোক ভালোই, রাস্তা খারাপ না ছোট মহাকালের। একদম পাহাড়ের ঢালে, আবার একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে। কোনো মন্দির তৈরি করা না, হ্যাঁ। আচ্ছা, এইসব ল্যামিনেশনগুলো অনেকটা যেটা বলছে কালেক্টেড মাঠে যেটা ফাউন্ডেশনগুলো ওগুলো যে দেবের উপরে গাইড দাদা আমাদের জানালো এই ছোট মহাকালের মন্দির কিন্তু তৈরি করা নয়, চুনাপাথরযুক্ত অঞ্চলে স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইটের ফলে এই মন্দিরটা তৈরি হয়েছে। এই হচ্ছে মহাকাল মন্দির। এই নিচে জয়ন্তী নদী আর উপরে ছোট মহাকাল। ছোট মহাকাল দর্শন কমপ্লিট করে এই পাশের সিঁড়ি দিয়ে আমরা উপর দিকে উঠছি। একটা ঝর্ণা আছে 1-2 মিনিটের হাঁটা পথে, তো সেই জন্য আমরা সেই ঝর্ণা দেখতে উপরে উঠছি। দিদি পারবেন? এখানে এরকম বড় বড় স্টেপ আছে, স্টেপ দিয়ে নেমে আরও একটু একটু স্টেপ আছে। আর এই হচ্ছে একটা ছোট ঝর্ণা। এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এই হচ্ছে ঝর্ণা, এই যে পড়ছে আর এইদিকে বেরিয়ে যাচ্ছে। দাঁড়ান, তুলছি, 1 মিনিট। ছোট মহাকাল ওঠা বা নামার পথে একটা ভিউ পয়েন্ট পড়ে। ভিউ পয়েন্ট থেকে জয়ন্তী রিভারের একটা ভীষণ সুন্দর ভিউ আসে। আর
এই সিঁড়ি দিয়ে আমরা নামতে নামতে এবারে এইটা দিয়ে নামছি। আমাদের ছোট মহাকাল ঘোরা কমপ্লিট। ছোট মহাকাল এলে ছোট মহাকালের ওপরে 100 মিটার যেতে হয় না, ওইখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা ভীষণ সুন্দর, আমরা ওটাও গেছিলাম। ছোট মহাকাল দর্শন কমপ্লিট করে আমরা তার পাশের রাস্তা দিয়ে মানে জয়ন্তী রিভারের পাশ দিয়ে আরেকটু হেঁটে ওপর দিকে উঠি। এই রাস্তা দিয়েই বড় মহাকাল পর্যন্ত যাওয়া যায়, তবে আমরা কিন্তু আজ বড় মহাকাল যাব না। এই দেখুন, আমরা ওপরে যে ঝর্ণাটা দেখলাম সেটা এইখান দিয়ে নামছে, আর এরপর এইখানে একটা স্টেপ বাই স্টেপে জয়ন্তী রিভারের জল আসছে। আর এই রকম একটা কাঠের সাঁকো দিয়ে আমরা পেরোচ্ছি নদীর এপার ওপার। একটু আগে দেখাচ্ছিলাম জলটা স্টেপ বাই স্টেপে পড়ছে, এখানে জলটার ফ্লোটা একবার দেখুন কতটা জোরে জলটা পড়ছে। লাল হয়ে গেছে না, দেখি। ছোট মহাকাল থেকে এগিয়ে আরেকটু উঁচুতে আমরা এসেছি বড় মহাকালের পথে, কিন্তু আমরা বড় মহাকাল যাচ্ছি না। এরম একটা জায়গায় জয়ন্তী রিভারটা, আমি জাস্ট জলে পা ডুবিয়ে বসে আছি। এই যে জলে আমি পা ডুবিয়ে বসে আছি, আর এই হচ্ছে তার চারিদিককার ভিউ। জলটা বেশ ঠান্ডা, আর এইখান থেকে জয়ন্তী রিভার ফ্লো হচ্ছে, নদীর জল বেশ ঠান্ডা। আমাদের মহাকাল জয়ন্তী রিভার কমপ্লিট। ওই দূরে আমাদের সাফারির গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা আবার আগের জায়গায় ফিরে যাব, ওখান থেকে জঙ্গলে ঢুকবো। ছোট মহাকাল দর্শন কমপ্লিট করে জয়ন্তী রিভার ঘোরা কমপ্লিট করে আমরা এখন চলেছি জঙ্গলের পথে জঙ্গল সাফারি করতে। শুরু হয়ে গেছে আমাদের জয়ন্তী ফরেস্টে জঙ্গল সাফারি, আর আপনারা দেখলেন আমরা জঙ্গলে ঢোকার যে গেট সেটা ক্রস করে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। আমরা নিয়েছিলাম বিকেল 4:30 সময় যে সাফারিটা হয় সেই সাফারিটা। আমরা নিয়েছিলাম জয়ন্তী ফরেস্টের কোর জঙ্গল সাফারি। তো সেই মতো আমাদের গাড়ি জঙ্গলের কোর অঞ্চলে ঢুকতে শুরু করে এবং জঙ্গল ক্রমশ গভীর হতে শুরু করে। তো সাফারির শুরুতে আমাদের যে গাইড ছিলেন তিনি আমাদের বলে দিয়েছিলেন আজকে এই সাফারিটাতে হাতি দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ 2-3 দিন আগেই একটা হাতির দল এই জয়ন্তী ফরেস্টে ঢুকেছিল। সেই দলে মোট 20 থেকে 22টা হাতি ছিল। তারা এই জয়ন্তী ফরেস্ট থেকে বেরিয়ে গেলেও তাদের মধ্যে একটা হাতির দলছুট হয়ে এই জঙ্গলের মধ্যেই রয়ে গেছে।
এবং সে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তার অন্যান্য সাথীদের খোঁজার জন্যে। তো হাতি দেখতে পাওয়ার সম্ভাবনা এই সাফারিতে সবচেয়ে বেশি। এই যে ক্যামেরা জুম করেছি, এখানে কিন্তু একটা স্পটেড ডিয়ার আছে। তো আমরা সাফারির শুরুতেই প্রথমেই একটা স্পটেড ডিয়ার দেখতে পাই। তো আমাদের গাইড আরও জানায় হাতি ছাড়াও স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, বাইসন, ময়ূর এবং বাঁদর এই সবই এই সাফারিতে আমরা দেখতে পেতে পারি, যদি অবশ্য আমাদের ভাগ্য ভালো থাকে। তো গাইডের সাথে কথা বলতে বলতে আমরা যে কখন কোর ফরেস্টের মধ্যে ঢুকে পড়েছি আমরা বুঝতেই পারিনি। আমার ভিডিও দেখে বুঝতে পারবেন এখানে জঙ্গল কিন্তু ভীষণ ঘন। আরও খানিকটা যাওয়ার পর আমরা একটা স্পটেড ডিয়ারকে দেখতে পাই। এই হচ্ছে সেই স্পটেড ডিয়ার। এটা হচ্ছে জঙ্গলের মধ্যে থাকা একটা জলাশয় যেখানে বন্য জীবজন্তুরা জল খেতে আসে। আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যদি কোনো জীবজন্তু জল খেতে আসে তাহলে তাকে দেখতে পাবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য এখানে আমরা কোনো জীবজন্তুই দেখতে পাইনি। আমাদের গাইড বলেছিল হাতি দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু প্রায় আধ ঘন্টা তখন সাফারি হয়ে গেছে, তবুও আমরা কোনো হাতি দেখতে পাইনি, যার ফলে মনে মনে একটু দুঃখই হচ্ছিল যে এতক্ষণ হয়ে যাওয়ার পরেও আমরা কোনো হাতি দেখতে পাইনি। গাড়ির আওয়াজেও বন্য জীবজন্তুরা সজাগ হয়ে যায়, তাই আমাদের ড্রাইভার দাদা খুব স্লো গাড়ি চালাচ্ছিল যাতে আওয়াজ খুব কম হয় এবং আমরা যাতে খুব সহজে জীবজন্তু দেখতে পাই। জঙ্গল যেখানে শেষ হচ্ছে সেটা একটা রিভারের অংশ, সেটা হচ্ছে বালা রিভার। বালা রিভারের ওই পারে আছে জয়ন্তী ফরেস্টেরই আরেকটা অংশ, সেই অংশে সাফারির কোনো পারমিশন নেই। আমরা এখন দাঁড়িয়ে আছি বালা রিভারের ওপর। এই অংশেও যদি ভাগ্য ভালো থাকে তাহলে বাইসন এবং ময়ূর দেখা যায়, কিন্তু আমাদের ভাগ্য অত ভালো ছিল না, আমরা এখানে বাইসন, ময়ূর কোনো কিছুই দেখতে পাইনি। তবুও ড্রাইভার দাদা এখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল যে যদি কিছু সাইটিং করা পসিবল হয় তার জন্যে। এরপর আমরা পুনরায় আবার জঙ্গলে ফিরে চলি, কিন্তু এইবারে ভাগ্য আমাদের নিরাশ করেনি, আমরা কিন্তু হাতি দেখতে পেয়েছিলাম। আমি এখানে ভিডিওটা অ্যাটাচ করে দিচ্ছি। এটাই সেই হাতিটা যে দলছুট হয়ে রয়ে গেছিল, তার দেখা আমরা পেয়েছিলাম এবং একবার নয়, এরপর আরও দুবার আমরা এই হাতিটাকে চেজ করি এবং এর দেখা পাই, সেই ভিডিও এখানে তুলে ধরছি। এখান থেকে দেখি যা রাস্তা
কিন্তু আছে। রাস্তা ক্রস করে নিয়েছে, রাস্তা ক্রস করে নিয়েছে। যে রাস্তা বরাবর হাতিটা ক্রস করে পুনরায় জঙ্গলে ঢোকে, আমরা সেই রাস্তা দিয়েই পুনরায় হাতিটাকে চেজ করার জন্য ঢুকছি। দেখা যাক আরও একবার আমরা হাতিটাকে দেখতে পাই কিনা। হ্যাঁ হ্যাঁ চলুক 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 চলুক, কাছে চলুক। যাই হোক, হাতি দেখা কমপ্লিট করে এইবার আমরা দেখা পাই আমার বন্ধুদের, মানে বাঁদরের। আর এই যে বাঁদর গাছের ডালে উঠে বাঁদরামি করছে। বেশ কিছু জীবজন্তু সাইটিং করার পর আমরা এখন এসে গেছি আমাদের জঙ্গল সাফারির শেষ পর্যায়ে। এই জঙ্গল সাফারি ছিল 1.5 ঘন্টার। তো আমরা এখন ফিরে চলেছি গেটের দিকে, মানে যে গেট দিয়ে আমরা জঙ্গলে প্রবেশ করেছিলাম সেই গেটের দিকে। কিছুটা যাওয়ার পর আবার গাড়ি দাঁড়িয়ে পড়ে। এটা ছিল বনমোরগ, সে রাস্তা ক্রস করছিল, তারও দেখা পেয়ে যাই। যখন আমাদের সাফারি শেষ হলো তখন অলমোস্ট সানসেট হওয়ার মুখে। জঙ্গলেই সানসেট হয়েছে, তো এই সানসেটটা আর ভালো করে দেখতে পাইনি। আর আমরা এখন পৌঁছেছি আমাদের জঙ্গল সাফারির এক্সিট পয়েন্টে। এই হচ্ছে এক্সিট পয়েন্ট। এখানে অন্য অনেক সাফারি জিপ দাঁড়িয়ে আছে। এখানেই আমাদের 1.5 ঘন্টার জঙ্গল সাফারি শেষ হলো। আমাদের সাফারি শেষ, একদম 1.5 ঘন্টাতেই শেষ হয়েছে সাফারি। আমরা হাতি, বাইসন, বনমোরগ এসব বেশ কিছু জিনিস দেখেছি, তার ভিডিও আমি অলরেডি অ্যাটাচ করে দিয়েছি। যে গাড়িতে করে আমরা হোমস্টে থেকে জঙ্গল সাফারি পর্যন্ত রাস্তায় এসেছিলাম, সেই গাড়ি দাঁড়িয়েছিল জঙ্গল সাফারি পয়েন্টের এক্সিট পয়েন্টে। তো সেই গাড়ি করে আমরা এখন ফিরে চলেছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর এই যে হচ্ছে গেটটা, এই গেটটাই বক্সা টাইগার রিজার্ভে ঢোকার এন্ট্রি এক্সিট পয়েন্ট। যাওয়ার সময় এইখানেই চেকপোস্টে আমাকে সাইন করতে হয়েছিল, টাইম লিখতে হয়েছিল এবং আমার আইডি প্রুফ দেখেছিল। তো এই পয়েন্ট ক্রস করে আমরা এখন বেরিয়ে গেছি বক্সা টাইগার রিজার্ভ থেকে। জঙ্গল সাফারি কমপ্লিট করে 5:30 নাগাদ আমরা হোমস্টেতে ফিরেছি, কিন্তু এখন আবার বেরোচ্ছি রাজা ভাতখাওয়া স্টেশনটা একটু এক্সপ্লোর করতে। সামনে একটা ছোট মার্কেট আছে, মার্কেটটাতেও যাব আর একটু ওই ঘুরবো। তো এখন বাজছে মোটামুটি 6টা, তো একটু ঘোরাঘুরি করতে আবার বেরিয়ে পড়েছি। কোথাও বেড়াতে গেলে না বাড়ি মানে রুমের মধ্যে বসে থাকতে ইচ্ছে করে না, তো এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। তো চলুন যাওয়া যাক রাজা ভাতখাওয়া স্টেশনটাতে। এই হচ্ছে মেন রোড আর এই হচ্ছে রাজা ভাতখাওয়া স্টেশন। একটা কোনো ট্রেন দাঁড়িয়ে আছে, মানে আমাদের হোমস্টেটা হচ্ছে রাজা ভাতখাওয়া স্টেশনের ঠিক অপোজিটে। এই হচ্ছে ট্রেন, একটা কোনো প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে আছে। আগের দিন দেখিয়েছি
এই দিকের ট্রেন লাইন কিন্তু সিঙ্গেল ট্রেন লাইন, মানে একটা লাইনে একটা ট্রেন যাবার পর সেই ট্রেনটাই ব্যাক করবে, ডবল লাইন নয়। এই হচ্ছে রাজা ভাতখাওয়া স্টেশন। ছোট্ট একটা স্টেশন, গোটা দিনে মনে হয় একটা দুটো ট্রেন আসে, তার মধ্যে কাঞ্চনকন্যা ট্রেনটা অবশ্যই আসে, কিন্তু থামে না, ও পাস করে বেরিয়ে যায়। এই হচ্ছে রাজা ভাতখাওয়া স্টেশন। এইদিকে একটা ট্রেন শেপের একটা ক্যাফে টাইপের আছে, আমরা অবশ্য যাইনি এটা। আর এই হচ্ছে জনমানব শূন্য ছোট্ট একটা স্টেশন রাজা ভাতখাওয়া। এদিকে টিকিট কাউন্টার আছে, মনে হচ্ছে বন্ধ, ট্রেনই বা কটা যায়। আর এই হচ্ছে স্টেশনটা। এই ট্রেনটা অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছে, কি ট্রেন জানি না, এই ট্রেনটা দাঁড়িয়েই থাকে বেসিক্যালি। এই হচ্ছে স্টেশন। দেখুন, একমাত্র আমরাই আছি, দ্বিতীয় আর কোনো জনপ্রাণী নেই স্টেশনটায়। বিনা টিকিটে চলে এসেছি, কেউ আশা করছি কেউ ধরবেও না। এখন বাজে 6:03 আর টিকিট কাউন্টারও বন্ধ, তাই বিনা টিকিটে প্ল্যাটফর্মে ঢোকার কোনো ঝামেলায় আমাদের পড়তে হবে না। একটা লোক নেই, 2-4টে কুকুর ঘুরে বেড়াচ্ছে, আর আমরা এসে গেছি এই স্টেশনটাতে। এমনকি স্টেশনটার ওভারব্রিজটা পর্যন্ত তৈরি হচ্ছে, মানে ওভারব্রিজে আপনি উঠতে পারবেন না। এই যে দেখুন, সিমেন্ট টিমেন্ট সব রাখা, আর এই ওভারব্রিজ তৈরি হচ্ছে। এই হচ্ছে ছোট্ট একটা স্টেশন রাজা ভাতখাওয়া। সানসেট হয়ে গেছে। সানসেটটা আমরা জিপসিতে যখন সাফারি করছিলাম তখনই অল হচ্ছিল আর কি। কোথায় আমাদের সবসময় ভিড়ওয়ালা হাওড়া স্টেশন, আর কোথায় ফাঁকা জনমানবহীন নর্থ বেঙ্গলের একটা ছোট্ট প্ল্যাটফর্ম রাজা ভাতখাওয়া। এরকম একটা ফাঁকা প্ল্যাটফর্মে হেঁটে বেড়াতেও দারুণ লাগছিল। আমরা এখন এসে গেছি প্ল্যাটফর্মের শেষ প্রান্তে। এই শেষ প্রান্ত দিয়ে আমরা মেন রাস্তায় নামবো, এখান থেকে বাজারে যাওয়ার চেষ্টা করব। আমি আর দিদি এখন বেরিয়েছি মিষ্টির দোকানের খোঁজে। এই যে একটা পরিত্যক্ত রেলগাড়ি দাঁড়িয়ে আছে রাজা ভাতখাওয়া স্টেশনে, দিয়ে আমরা এখন বেরিয়েছি মিষ্টির দোকান খুঁজতে। এখানকার যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে খাবো। যদিও স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোথায় মিষ্টির দোকান আছে, তারা বললো সামনে একটুখানি হাঁটতে হবে 2-3 মিনিট, লেভেল ক্রসিং যেখানে সেইখানে। তো আমরা সেই দিকেই হাঁটছি। রাস্তায় লোকজনের সংখ্যা খুব কম। আমরা এখন ফিরছি ওই মিষ্টির দোকান খুঁজে। মিষ্টিও খেয়েছি, আহামরি কিছু মিষ্টি না, ঠিকঠাক। আমি একটা আইসক্রিম খাচ্ছি, খেতে খেতে ফিরছি। রাস্তাঘাটটা দেখুন, পুরো অন্ধকার। কোথায় কলকাতার রাস্তায় রাত 2টোর সময়ও রাস্তায় আলো জ্বলছে, লোকের বাড়ি থেকে চিৎকার আসছে। আর এই হচ্ছে রাজা ভাতখাওয়া, ছোট্ট একটা মফস্বলী বলা যায়, পুরো অন্ধকার। উল্টো দিক থেকে গাড়ি আসছে, তার আলোতে রাস্তায় ইয়ে হচ্ছে, আলো পড়ছে। আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই। পরের দিনে আমরা একটা ট্রেক করেছিলাম। কী ট্রেক করেছিলাম সেটা জানতে হলে সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের।